হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাহিত্য শ্রবণে। শুরু করছি নতুন একটি এপিসোড, শুরু করছি নতুন আরও একটি গল্প পাঠ। আজ লেখক হলেন সত্যজিৎ রায়। গল্পের নাম পটল বাবু ফিল্ম স্টার। চলুন শুরু করি আজকের গল্প, পটল বাবু ফিল্ম স্টার। পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন। এমন সময় বাইরের থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল, আছো নাকি হে? আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্য লেনে পটলবাবুর 3খানা বাড়ির পরেই থাকেন। বেশ আমোদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘণ্টাখানেক। কেন? তারপর আর বেরোবার ব্যাপার নেই তো? আজ তো টেগরস বার্থডে। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মাসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোক জোগাড় করে দেয়। বললে কি জানি একটা ছবির একটা সিনেমার জন্য একজন লোক দরকার, যেরকম চাইছে, বুঝছ? বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিস দিয়ে দিলুম। বলছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকালে 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ, মানে না বলার কি আছে? সে আসুক, কথা টথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সন্দৈব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছু নেই। এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাঁধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরুলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় ওরফে পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি। এমন সময়ও গেছে এককালে। তখন অবশ্যই তিনিই থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে আর একটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রে কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। আপিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ার থিয়েটারে দল গর্ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে আপিসে হলো ছাঁটাই, আর পটলবাবুর 9 বছরের স্বাদের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি আপিসে কেরানিগিরি করছিলেন কিছুদিন। কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত্য আর অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কী না করেছেন পটলবাবু। কিন্তু যে অভাব, যে টানাটানি,
সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একখানি লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবেন। তা হোক না, আমাদের সেন্টটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30 ফ্যারাডে হাউস। পটলবাবু ধাঁ করে জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পার্টটার ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাবার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। যা বুঝছি, বুঝলে গিন্নি, এই পার্টটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে, থিয়েটারে আমার প্রথম পার্ট কী ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পার্ট। স্রেফ হাঁ করে চোখ বুজিয়ে হাত পা ছড়িয়ে পড়ে থাকা, আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়াটস সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেয়া সেই মেডেল। এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ। কি বলো? মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি যদি বেঁচে থাকি ভবে, হেমর গৃহিণী, এ সবই লোভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি। শিশির ভাদুরী 70 বছর বয়সে চাণক্যর পার্টে কি লাভখানাই দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি। গাছে কাঁঠাল, গোঁফে তেল, স্বাদে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা, আজ বিকালে একটু চা খাবো, বুঝেছ? আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07, তখন পটলবাবু এসপ্ল্যানেডে এসে পৌঁছালেন। সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশর রোয়ের ফ্যারাডে হাউসে পৌঁছাতে লাগলো আরও 10 মিনিট। বিরাট তোড়জোড় চলছে আপিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাসের মতো। তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাতের ওপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস। তার চারপাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে 30 লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাউর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউই চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলার চারপাশে ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করছিলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এইদিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখেন আপিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু। এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধ হয় ঠিক নোট করা নেই আপনার। শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই জানেন সকলে। থিয়েটারেও ওই নামেই জানত। ও, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হাডসন কিম্বারলিতে চাকরি করেছি। লেট হয়নি একদিনও, নট আ সিঙ্গল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজ এগিয়ে নিই। তেপায়া যন্ত্রটার পাশ থেকে
একজন বলে উঠল, নরেশ স্যার, ইনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি, মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করতো, শর্ট নেব। পটলবাবু আপিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি। তার কাছে সবই নতুন, থিয়েটারের সঙ্গে কোনো মিলই তো নেই। আর কি পরিশ্রম করে লোকগুলি, ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি 21-22 বছরের ছোকরা। 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার, কিন্তু তার ডায়লগ কই? আর তো সময় নেই বেশি, অথচ এখনও তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে বলা উচিত নয় কি? পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সেই পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন, সাইলেন্স। তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শর্ট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলার চিৎকার এলো, সাইলেন্স, টেকিং। এবার পটলবাবুর লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন। গলায় একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি। এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো, স্টার্ট, সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামল, আর তার থেকে একটা মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে আপিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট। আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তাঁর দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার, তত্তরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বইয়ে অভিনয় করছে। পটলবাবু বায়োস্কোপ খুব কমই দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন 2-1 বার। কর্টিবাবু বোধ হয় এই ছেলেটিরই প্রশংসা করছিলেন একদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি, ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনোতোষ ওরফে চিনুর চেহারা কতকটা ওই রকমই ছিল বটে, বেড়ে ফিমেল পার্ট করত চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটার নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পর পর হিট করেছে। যাক, কতকগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলেন। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়ল বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না, আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পিছনে পটলবাবু। এই শশাঙ্ক, একটা হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দে তো, সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদু। এই জ্যোতি,
তোর কলমটা একটু দে তো, দাদুকে ডায়লগটা দিয়ে দিই। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটি লাল কলম বার করে শশাঙ্কের দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কী জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা আছে আ আ। পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়। গরম হঠাৎ অসহ্য হয়ে উঠল। শশাঙ্ক বলল, দাদু যে গুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে। এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? তাঁর মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা? এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, ও কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট, বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট। আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পার্ট করে গেছেন, যারা কোনো কথাই বলেননি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছেন। অনেকে আবার হাঁটেও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, ওই যে ওরা সব দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের পাশে, ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা। বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই আপিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে আপিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডিস্ট্রিয়ান। বুঝেছেন? লাগছে ধাক্কা। বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, আর চঞ্চল আপনার দিকে দৃকপাত না করেই ঢুকে যাচ্ছে আপিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে। বুঝেছেন? ব্যাপারটা কত ইম্পর্টেন্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, শুনলেন তো, যান এবার একটু ওদিকটায় যান দেখি, এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে। আর একটা শর্ট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশেপাশের কেউ তার দিকে দেখছে কিনা না দেখে কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথা, কথাও না, শব্দ, আ। গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটা মনে হয় যেন মনখানেক ওজন। আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের আপিসটার দরজার সিঁড়ির ওপর বসে পড়ল। 9:30 বাজে। করালিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন। বেশ লাগে। সেইখানেই যাবেন নাকি চলে? গেলেই ক্ষতিটা কি? এইসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। সাইলেন্স! দূর নিকুচি করেছে তোর সাইলেন্সের। যা না কাজ তার 32 গুণ ফুটুনি আর ভরম। এর যে থিয়েটারের কাজ। থিয়েটার অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনে জেগে উঠল। একটা গম্ভীর, সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল,
যত ছোটই পার্ট তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে তোমার কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট পার্টটি থেকে শেষ রসটুকু নিংড়ে বার করে তার সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ। সকলের সাফল্যে জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে। গগন পাকরাশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি। অথচ দম্ভের লেশ মাত্র ছিল না তাঁর মনে। ঋষিতুল্য মানুষ, আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার, অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। গগন পাকরাশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যই কি তার আজকের পার্টের মধ্যে কিছুই নেই? একমাত্র কথা তাকে বলতে হবে, আহ। কিন্তু একটি কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? পটলবাবু বারবার নানান সুরে আহ কথাটি আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। এই আহ কথাটি নানা সুরে নানাভাবে বললে মানুষের মনের নানা অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে আহ বলে, গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে আহ বলে না। এই দুটো আহ একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানে সুরসুরি খেলে বেরোয় আর এক রকমের আহ। এছাড়াও আরও কত রকমের আহ রয়েছে। দীর্ঘশ্বাসের আহ, তাচ্ছিলের আহ, অভিমানের আহ, ছোট থেকে বলা আ, লম্বা করে বলা আ, চেঁচিয়ে বলা আ, মৃদু স্বরে আ, চড়া গলায় আ, খাদে গলায় আ, আবার আটাকে খাদে সুর করে বিসর্গের সুর চড়িয়ে আ। আশ্চর্য! পটলবাবুর মনে হলো তিনি যেন এই একটি কথা নিয়ে একটি আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা শোনার ক্ষণি তেমন তেমন অভিনেতা তো এই একটি কথাতেই বাজিমাত করে দিতে পারেন। সাইলেন্স! পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠলেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তাঁর কাছের ভিড় সরাচ্ছে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভায়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরও আধ ঘন্টাখানেক অপেক্ষা করুন। নিশ্চয় নিশ্চয়, অপেক্ষা করব বই কি। আমি এই কাছাকাছিই আছি। দেখবেন আবার শটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড! পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন রিহার্সালের বিশেষ ধার ধারছেন না, তখন তিনি নিজেই নিজের অংশটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একে আপিসপাড়া, বাসিন্দা এমনিতেই কম, তাই রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের আহ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেয়ে মুখটা কীরকম বিকৃত হতে পারে, হাত দুটো কতখানি মেকে কীরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কীরকম হতে পারে, এই সবই একটা কাঁচের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই। উদ্বেগও কেটে গেছে তার মন থেকে।
রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি বলবো স্টার্ট সাউন্ড, আর উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই থামের কাজটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক ওই গাড়ির দরজা থেকে যাবে ওই আপিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতের এই রকম জায়গাটায় কলিশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে আপিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল। না না, বরেনবাবু বাধা দিলেন। মেঘ করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই। রোদ থাকতে থাকতে নেওয়াটা দরকার শর্টটা। কেবল একটা কথা। আবার কি? গলিতে রিহার্সালটা দেবার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলে ফেললেন। আমি ভাবছিলাম, আমার হাতটা যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতায় ভাবটা ফুটিয়ে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠল, বেশ তো ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোকে দিন তো। হ্যাঁ, এইবার ওই থামের পাশে আপনার জায়গাটায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড, সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন। তারপর হঠাৎ তখনই হাত নামিয়ে নিয়ে বললেন, ওহো, 1 মিনিট কেষ্ট, ভদ্রলোকে একটা গোঁফ দিয়ে দাও তো চট করে। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কীরকম গোঁফ দেবো স্যার? ঝুপো না চারা দেওয়া না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই চট করে দাও, দেরি করো না। একটি কালো বেটে ব্যাক ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটি টিনের বাক্স থেকে একটা ছোট চৌকো কালো গোঁফ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেঁটে দিল। পটলবাবু বললেন, দেখো বাবু, ধাক্কাধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন, আপনি দারা সিংয়ের সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো, বেশ মানিয়েছে, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স। পটলবাবুর গোঁফ পরা দেখে দর্শকের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটি থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন, সমবেত জনতার বেশিরভাগই তার দিকে তাকিয়ে রয়েছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলাটা খাঁকড়িয়ে নিলেন। 1 2 3 4 5। 5 পা আন্দাজ হাঁটলে পর পটলবাবু ধাক্কার জায়গায় পৌঁছাবেন, আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন, তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে 8 বললে পরেই অ্যাকশন। জয়গুরু। খচ 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 ঠন। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালের ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে, কিন্তু পর মুহূর্তেই একটা প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে এলেন। বেড়ে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। শুনেন, কালো কাঁচটা একবার চোখে লাগিয়ে দেখতো মেঘের অবস্থা কি।
শশাঙ্ক এসে বলল, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলাতে বুলাতে এসে বলল, ধন্যী মশাই আপনার টাইমিং, বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ! নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু, আর একটা শর্ট নিয়েই আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটায় এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেলেছেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও পরিতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তাঁর শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। গগন পাকরাশি আজও তাকে দেখলে সত্যই খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তাঁর যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5, 10, 25। টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে 5টা টাকা আর কি? মিনিট 10 পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি, টাকাটা না নিয়েই চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স সাইলেন্স। ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। আপনার আজকের গল্পটি কেমন লাগলো তা জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। এছাড়াও চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আরেকটি কথা আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের শুধু অডিও চ্যানেল নয়, আমাদের একটি কুকিং চ্যানেলও রয়েছে, নাম স্মৃতির হেসেল, SMRITIRHENSHEL। এইভাবে আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করা হচ্ছে, চাইলে সেটি দেখতে পারেন। সেটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল দুটিকে সাপোর্ট করুন।